চাকরি নাই, ইন্টারভিউ হয়, ফল প্রকাশ হয় না, নোটিশ হয় অমুক দপ্তরে এতজন লোক না হবে, তারপর নোটিশ বাতিল করে দেয়। ইন্টারভিউর পর দেখা গেল তালিকা প্রকাশের আগে ইন্টারভিউ বাতিল করে দিচ্ছে। এই জিনিস চলছে, যেটা ছিল না ত্রিপুরায়। হিন্দু মুসলমানের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করার ঘৃণ্য প্রচেষ্টা এখন আমরা লক্ষ্য করছি। উপজাতি অনুপজাতি অংশের মানুষের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা চলছে। খুব খারাপ অবস্থা। এই অবস্থায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এটা ঠিক 70% আসনে এরা বিরোধীদের ভোট প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। ভয়, ভীতি, বলপ্রয়োগ, পুলিশকে কাঠপুতুলের মতো দাঁড় করিয়ে রেখে নির্বাচন কমিশন, যেটা আমরা লক্ষ্য করছিলাম, এবার খানিকটা উদ্যোগ নিলেও বিরোধীদের বক্তব্য শোনার পর কার্যকরী কিছু ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করলেও পুলিশ তাদের নির্দেশিকা অনেক ক্ষেত্রে ঠিকভাবে বাস্তবায়িত করছে না। যারা দেশের কথা পড়েন তারা এগুলো কম বেশি জানবেন। এই পরিস্থিতিতে আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমরা এই 30% পঞ্চায়েতে নির্বাচন করে কি লাভ হবে? অধিকাংশটিতে তারা দখল করে নিয়েছে ভোট ছাড়া। তাহলে 30% যদি আমরা জিতিও, মানুষের কল্যাণে আমরা কি কিছু কাজ করতে পারবো? কে বলেছে পারবেন না? ভারতবর্ষের সব রাজ্যে কি বামফ্রন্ট সরকার আছে? নাই তো। কেরালায় ছিল, এখন আছে। পশ্চিমবাংলায় ছিল, এখন নেই। ত্রিপুরায় ছিল, এখন নেই। তো মানুষ ভোট দিয়ে 3টে রাজ্যে বামফ্রন্ট সরকার তৈরি করেছে। কাজের মধ্য দিয়ে দেশের 30টা রাজ্যের মধ্যে 3টা রাজ্যের বামফ্রন্ট সরকার সারা দেশের সামনে বামফ্রন্ট কি, কংগ্রেস কি, বিজেপি কি, ফারাক কি? কেন বামফ্রন্টই প্রকৃত পথ, এটা বুঝতে 27 রাজ্য বাদ দিয়ে 3 রাজ্যের 3টা বামফ্রন্ট সরকার কাজের মধ্য দিয়ে তারা তো দৃষ্টান্ত স্থাপন করেছে। তা যদি সারা দেশের ক্ষেত্র হয়, তাহলে আমাদের ত্রিপুরায় বর্তমান যে অরাজকতা চলছে, ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস চলছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, এরকম একটা জায়গায় রুখে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে, দাঁতে দাঁত চেপে এই 30% যে আসনে লড়াই হচ্ছে লাল ঝান্ডা হাতে নিয়ে, সাথে কোনো কোনো জায়গায় ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধিরাও আছেন, একসাথে মিলে তাদের জয় যদি আমরা নিশ্চিত করতে পারি, এটা তো শুধু কাঠালিয়া ব্লক না, সারা ত্রিপুরার জন্য আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আপনারা পরিণত হবেন। কাজেই এরা কিন্তু এই প্রচারটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কি লাভ? যদি কিছু লাভই না হবে, এরা 30 আসনে লড়াই করছে, এ নিয়ে তো মাথা ব্যথা কেন?
যারা মনোনয়নপত্র জমা দিলেন, মনোনয়নপত্র তুলে নেওয়ার দিন পর্যন্ত তাদের উপর চাপ কেন আপনারা কি জানেন? তারপরেও এখনো যারা প্রতিদ্বন্দ্বিতা আছেন তাদের উপর নানা প্রলোভনের ফাঁদ পেতে তাদের সঙ্গে টেনে নেওয়ার চেষ্টা করছে এবং কোনো কোনো ক্ষেত্রে চাপ সৃষ্টি করে এই 23-এর বিধানসভা নির্বাচনের আগে যোগদান সভা বলে যে কর্মসূচিগুলি করছিল, এটা কোনো কোনো জায়গায় তারা সংগঠিত করার চেষ্টা করছে। তার মধ্যে বিশেষ করে যারা প্রতিদ্বন্দ্বিতে দাঁড়িয়ে আছে তাদেরকে চোখের সামনে রেখে পারছে না। আমি কথাগুলি বলছি কেন? বলছি এই কারণে যে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে। তার ভিত্তিটা কি? মানুষ তাদের উপর বিশ্বাস হারিয়েছে, আস্থা হারিয়েছে। প্রমাণ কি? 23-এর বিধানসভা নির্বাচন, 18 নির্বাচনে 100টার মধ্যে 51টা ভোট পেয়েছিল, গণতান্ত্রিক পরিমণ্ডলের মধ্যে ভোট হয়েছিল, বামফ্রন্ট সরকার ছিল, কোনো দলের কাজে হস্তক্ষেপ করেনি, প্রধানমন্ত্রী 3 বার এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সব সংগঠনের নেতৃত্ব, টাকার অভাব নাই, প্রচার মাধ্যম বগল দাবা করেছেন, রেডিও টিভি কক্ষিগত করেছেন, ভোটারদের সরাসরিভাবে কাঁচা টাকা দিয়ে কিনবার চেষ্টা করেছেন। 18 নির্বাচনে আপনাদের ধনপুর বিধানসভা কেন্দ্র চেষ্টা করেছে। কিছু কিছু ব্যাংকের বন্ধুরা সাহসের সাথে যখন বুঝতে পারছেন যে এ তো ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা হচ্ছে, তারা প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করেছেন। এত কিছু করার পর সরকারে এসছেন, দিল্লিতে সরকার, রাজ্যের সরকার, অসুবিধা কি? সেই জায়গায় দেখা যাচ্ছে 5 বছরের ব্যবধানে এই দলটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। 51 ভাগ ভোট কমে 39-এ চলে আসলো। এই 39টা ভোট কিন্তু আসল ভোট না। 23-এর যে বিধানসভা নির্বাচন হলো, আপনারা এখানে যারা আছেন সবাই ধনপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। এখানে যারা আছেন 23-এর নির্বাচনে আমি নিশ্চিত একটা অংশ আছেন ভোট দিতে পারেননি, বেরিয়েছেন, যেতে দেয়নি, বেরোবার চেষ্টা করেছেন, এলাকায় আটকে রেখেছে, লাইনে দাঁড়িয়েছেন, আক্রান্ত হয়েছেন। এই যে সুভাষ এসছে, আমি খুঁজছিলাম তাকে, তাদের এলাকায় আপনার 23-এর নির্বাচনে রাত 4টায় পুলিং এজেন্টে ঢুকবার চেষ্টা করেছে গামছা পরে, আগে থেকে ঘেরাও করে রেখেছিল। এর মধ্যে যখন দেখছে সিপিএম এর পুলিং এজেন্ট তো বসে গেছে, পিটিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। 23-এর নির্বাচনে 16 থেকে 18টা বুথে ধনপুর বিধানসভা কেন্দ্রে মানুষকে ভোটই দিতে দেয়নি। ব্যাপারটা কি? আমি এই কথাগুলি বলছি কেন? এই যে 39 ভাগ ভোট, এটা আসল ভোট না, কম করে হলো 15 থেকে 20 ভাগের মতো ভোট, এগুলো প্রকৃত ভোট না। যার ভোট তাকে ভোট দিতে দেয়নি, এরা জালিয়াতি করেছে, ছাপ্পা ভোট মেরেছে। ফলে আসলে 39 ভোটের মধ্যে প্রকৃতার্থে তাদের ভোট 22-25-এর বেশি হবে না। তাহলে
5 বছরের মধ্যে কিন্তু এই পরিস্থিতি। আসন 10 থেকে 11টা কমে গেল। এটা জ্বলন্ত দৃষ্টান্ত। মানুষের জন্য এত অঢেল ক্ষমতা আপনাদের। আমাদের তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, স্কুল, হাসপাতাল, শিক্ষক, অধ্যাপক যাই আমরা করার চেষ্টা করেছি, টাকা লাগবে। রাজ্য সরকারের টাকা কম, কেন্দ্রের কাছ থেকে টাকা আমাদের আনতে হবে। এটা দয়ার দান না, আমাদের সাংবিধানিক নিয়মে। রাজ্যের যে সমস্ত এলাকায় সমস্যা আছে, সরকারগুলির সামর্থ্য সীমাবদ্ধ, তাদেরকে সাহায্য করতে হবে। কিন্তু সেই সাহায্য তাদের কাছে আমরা পাচ্ছিলাম না। আগের সরকারের কাছেও যেমন পাইনি, বিজেপি সরকারের কাছেও পাচ্ছিলাম না। লড়াই করে আপনাদের নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে, সংগ্রাম করে, মিছিল করে, মিটিং করে, বন ডেকে, দিল্লিতে প্রতিনিধি পাঠিয়ে, পার্লামেন্টের ভেতরে লড়াই, বাইরে লড়াই, এগুলো করে কিন্তু আমাদের দাবি দেওয়া আদায় করে মানুষের জন্য কাজ করতে হয়েছে। কাজেই এই জায়গাটাতে তাদের তো এগুলো কোনো সমস্যা ছিল না। তারা নিজেরাই বলেছে ডাবল ইঞ্জিনের সরকার। আপনারা সপ্তম পে কমিশনের টাকা পাননি, কর্মচারীরা, বেকাররা চাকরি পাচ্ছেন না। কি বলল? আমাদের ভোট দেবেন, সরকার তৈরি করব, যেদিন মন্ত্রিসভা প্রথম বসবে সেদিনই সপ্তম পে কমিশনের সমস্ত টাকা নিয়ে বাড়িতে যাবেন। ভোটের আগে বেকারদের বলল একটা ফোন নাম্বার দিয়ে রেখে দিন, এই নাম্বারে ফোন করবেন, আপনার চাকরি চাই, বিজেপির হয়ে কাজ করেছেন। সরকার তৈরি হলে পর যারা আগে ফোন করেছেন সেই নাম্বার দেখে তাদেরকে ঘরে ঘরে চাকরি পৌঁছে দেওয়া হবে। এরকম তো প্রলোভন ছিল। 340 টাকা ন্যূনপক্ষে রেগার মজুরি হবে। আমি এগুলো মনে করিয়ে দিচ্ছি, অনেকে হয়তো ভুলে গেছেন। তো ভুলে গেলে তো চলবে না। কিছুই করেনি, বড় উল্টো গণতন্ত্র ধ্বংস করেছে। বিরোধী দল নিশ্চিহ্ন করে দাও। আরে আপনারা এই এলাকা থেকে যে প্রার্থীকে বারবার জিতাচ্ছেন, মুখ্যমন্ত্রী করলেন পরপর 4 বার, তাকে তার এলাকায় ঢুকতে দিচ্ছে না। অদ্ভুত ঘটনা। এবং শেষ পর্যন্ত ব্লকের ডেপুটেশন হবে। কমরেডে যোগাযোগ করলেন, অমুক তারিখ এতটার সময় ব্লকে আমরা যাব এই দাবি নিয়ে, আপনি থাকবেন আমাদের সঙ্গে? নিশ্চয়ই থাকবো। পুলিশকে জানানো হলো, এখানে আসতে যাচ্ছে, রাস্তা আটকে দিয়েছে। এই পরিস্থিতিতে বলা যায় দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, আমাদের বন্ধুদের সাথে নিয়ে পুলিশকে বলতে হলো, আপনারা আটকালে তো আমাদের আটকাতে পারবেন না, আমরা ডেপুটেশনে যাব, ব্লকে যাব। এর পরের ঘটনা কি? ব্লক ডেপুটেশন আটকাতে পারেনি। সারা ত্রিপুরায় ফেসিস্ট সুলভ সন্ত্রাস তারা নামিয়ে এনে প্রকাশ্য দিবালোকে 1 কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রীর সরকারি বাড়ি, 1 কিলোমিটার দূরে ডিজিপির অফিস, প্রকাশ্য দিবালোকে বিজেপির নেতৃত্ব, এখন যিনি সভাপতি, তখন তিনি সভাপতি হননি, সেই ছবি এখনো আছে। যারা কাঁধে লাঠি নিয়ে সেদিন মিছিল করেছিলেন, এই ভদ্রলোকের কাঁধেই সবচেয়ে মোটা লাঠিটি ছিল। তার নেতৃত্বে আক্রমণ হয়েছে। জেলা অফিস, রাজ্য কমিটির অফিস, আগুন, গাড়িতে আগুন, অফিসে উঠা, টিভি ভাঙা, ছবি ভাঙা, ঘরে আগুন দেওয়া, শ্বাসকষ্টে আমাদের কমরেডদের প্রায় মৃত্যুমুখে পতিত হওয়ার মতো অবস্থা। জেলা অফিসে আক্রমণ, পাশে একটা সংবাদপত্রের অফিস, সেটাকে আক্রমণ, দেশগত অফিস আক্রমণ, প্রকাশ্যে দিনের বেলা, কোনো বিচার নাই। তো এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে দেখা গেল মানুষের কাছে বার্তা পৌঁছলো, যা ভেবে ভোট দিয়েছিলাম পায়ে কুলো মেরেছি, এ থেকে বেরোতে হবে। এই জায়গায় তারা বুঝতে পেরেছে যদি ভোট করতে দেওয়া হয় তাহলে আর ফিরে আসা যাবে না। তাই ভোট তারা প্রহসনে পরিণত করল। তো এই পরিস্থিতিতে
এটা শাসক দলের শক্তি না, দুর্বলতা প্রমাণিত। এখন কি হচ্ছে, এই পঞ্চায়েতগুলি যে দখল করলো, শুনছিলেন কোনো কাজ নাই, লুট চলছে। জিজ্ঞেস করবে, বলবে আমরা তো আপনাদের কাছে কৈফিয়ত দিতে রাজি না। কেন এই কথা বলে? তারা জানে মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে যায়নি। নির্বাচিত হয়ে যারা না যায় তাদের কৈফিয়ত দেওয়ার দায় থাকে না, এবং তারা তাই বলছে আপনারা জানেন আমরা কিভাবে আসছি, আমরা জানি আমরা কিভাবে এসছি, কৈফিয়ত যেখানে দেওয়ার সেখানে দেব, আপনারা কি আপনাদের কাছে কেন কৈফিয়ত দেব? আমরা কংগ্রেস যুব সমিতি যখন সরকার তৈরি করেছিল 5 বছরের সময় জন্য ভোট বন্ধ করে দিয়ে মনোনীত পঞ্চায়েত তৈরি করেছিল, একই কায়দা ছিল। মানুষ জিজ্ঞেস করতে গেলে বলতে তোমরা কে, তোমাদের কাছে কি কৈফিয়ত দেব, তোমাদের ভোটে আমরা আসিনি তো, তোমরা তো আমাদের ভোট দিয়ে ভোটিত হয়নি, আমাদের যারা বসিয়েছে দরকার হলে তাদের কাছে জবাব দেব। এখন ঠিক সেই কায়দাটাই চলছে। কাজে এই পরিস্থিতিতে পঞ্চায়েতটা কি, বামফ্রন্ট সরকার এটাকে কোথায় নিয়ে গেছিল? শুধু রেগের কাজ না, উন্নয়ন দপ্তরের কাজ, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ সব মিলিয়ে গোটা এলাকার মধ্যে একটা আমূল পরিবর্তন আনা, মানুষের হাতে পয়সা তুলে দেওয়া, অনাহার বন্ধ করা, অনাহার মৃত্যু বন্ধ করা, সন্তান বিক্রি বন্ধ করা, কাজের সন্ধানে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, রাজ্য ছাড়া হওয়া, এগুলো বন্ধ করা, এরকম একটা সুন্দর পরিবেশ পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করেছে। দেখা গেছে, আমি আগের মিটিংও বলছিলাম, এটা বাস্তব অভিজ্ঞতা, সব মিলিয়ে এত কাজ, রেগার কাজ অনেকে করতে যেতেন না, কারণ তার মজুরি কম। পূর্ত দপ্তর বা অন্যান্য সরকারি যে দপ্তরগুলো অন্য কাজের জন্য ঠিকাদারকে ভিত্তি করে এলাকায় কাজ করতেন, তাতে মজুরি বেশি, ওখানে মানুষ কাজ করতে চলে যেতেন। কোনো কোনো কাজের টাকা, নগদ টাকা এবং চাল দেওয়া হতো। তারা অনেকে বলতেন চালের বিনিময়ে টাকা দিয়ে দাও, এটা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সেই চাল বাড়িতে নিয়ে যেত না, বাজারে বিক্রি করতো, বলতো আমাদের বাড়িতে চাল আছে তো, শুধু শুধু বুঝাবো কেন নিয়ে যাব। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন গোটা জিনিসটা উল্টো হয়ে গেছে, গোটা জিনিসটা উল্টো হয়ে গেছে। শুধু আর্থিক সাহায্য সহযোগিতার জন্য পঞ্চায়েত তা না, যে কোনো বিপদে আপদে, সুস্থ অসুস্থ চিকিৎসা, স্কুলে ভর্তি, হাসপাতালে নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়েই মানুষের কাছে পঞ্চায়েতটা ছিল নির্ভরস্থল। না, প্রধানের কাছে গেলে, চেয়ারম্যানের কাছে গেলে, মেম্বারের কাছে গেলে সৎ পরামর্শ পাওয়া যাবে, বুদ্ধি দেবে, সাহায্য করবে। আর সবাই তো টাকার জন্য যেতেনও না। কাজে এই জায়গাটা গোটা জিনিসটাকে তছনছ করে দিয়েছে। চলতে দেবেন? এখান থেকে এটাকে উদ্ধার করতে হবে। এই যে লুট চলছে, ভোট হলে পর এরা হারবে, এ কারণে ভোট বন্ধ করে এই লুটটা চালু রাখতে বিজেপি এই কায়দাটা নিয়েছে। এবং দেখবেন এই পঞ্চায়েতের 30 স্তরে প্রায় 7,500 থেকে 8,000 মানুষ আছেন, অধিকাংশ জালিয়াতি করে তারা দখল করেছে। এরাই হয়ে গেছে তাদের দলের কর্মী, ভোটের কর্মী। এদের বড় অংশটা মাসলম্যান। এদেরকে ব্যবহার করেই আপনারা আমার ভোটের অধিকার হরণ করে তাদের দিয়ে তারা বাক্স দখল করে এই জাল জোয়াচুরির মাধ্যমে আমার আপনার ভোট তারা দিয়ে তাদের জয়কে নিশ্চিত করার চেষ্টা করছে। কাজে পরোক্ষে সরকারি টাকায় আমার আপনার কাজের টাকা নাই, এদের মজুরি বাড়াচ্ছে, এমনকি মিটিংয়ের যে ভাতা দ্বিগুণ তিনগুণ করে দিচ্ছে। আমাদের সময় আমরা কিন্তু এটা করার সাহস দেখাইনি, টাকা নাই। এদের টাকা বাড়ালে রাস্তাঘাট জলকল কি করে করব? আমাদের মেম্বাররা অনেক সময় বলতেন এই যে মিটিংগুলি করতে হয়, আমরা যে আসি গাড়ি ভাড়া দিয়ে, এতে পকেটের পয়সা খরচ করে আসতে হয়, কাজও করা যায় না, আমাদের একটু বাড়ানো যায় না? হাত জোর করে বলতাম এটা পারবো না, এটা পারবো না। আপনারা তো এখানে রোজগার করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে জয় হাসিল করে পঞ্চায়েতের মেম্বার হননি, আপনারা এসেছেন মানুষকে সাহায্য করার জন্য। কেন এভাবে এগুলো বাড়াবার কথা বলবেন? আর কেউ বলতো না। এখন তারাই তো বাড়িয়ে দিয়েছে, এখন তাদের কাছে পরিষ্কার, এরা তাদের ক্যাডার,
এদেরকে ব্যবহার করবে ভোট লুটের কাণ্ড কারখানায়, এবং এই জায়গায় এদের হাতে পঞ্চায়েত লুটের সমস্ত সুযোগটা তারা তুলে দিয়েছে, এবং এটা করে খেয়ে পড়ে তাকেও চাকরি বাকরি চাইবে না, আর যখন রাজনৈতিক দায়িত্ব দেব সেই দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসতে হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা পঞ্চায়েতটাকে একটা বলা যায় ধ্বংসের কিনারায় এনে দাঁড় করিয়েছে। বলে এরকম জায়গায় এটাকে উদ্ধার করতে হবে। আপনারা এই ব্লকের অধিকাংশ পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে যদি অধিকাংশ ক্ষেত্রে জয় হাসিল করতে পারেন আগের অভিজ্ঞতাকে ভিত্তি করে, যে আইন কানুনগুলি বামফ্রন্ট সরকারের সময় আমরা তৈরি করে দিয়ে গেছিলাম, তারা কিন্তু এগুলো বদলাবার সাহস পায়নি। এগুলো আছে কিন্তু মানছে না, কার্যকরী করছে না, রূপায়ণ করছে না। আপনারা জিতে যদি আসতে পারেন, সেই আইন হাতে নিয়ে নিজ নিজ পঞ্চায়েতে যখন কাজ করতে শুরু করবেন, পরিকল্পনা তৈরি করবেন, ব্লকের কাছে পাঠাবেন, চাপ সৃষ্টি করবেন, এগুলি গ্রহণ করো, রূপায়ণের জন্য টাকা দাও, সেই টাকা এনে যখন এলাকায় কাজ করতে আরম্ভ করবেন, দলমতের ঊর্ধ্বে থেকে যাদের যেই কাজে লাগানো দরকার কাজে লাগাবেন, তাদের হয়তো পয়সা যাবে, অবস্থার পরিবর্তন হবে। জবরদখল তারা যেগুলো করেছে সেখানে তো কোনো কাজ নাই। তারা যখন দেখবে বামপন্থী ফ্রন্ট পরিচালিত পঞ্চায়েতগুলোতে এইভাবে কাজ হচ্ছে, বার্তা যাবে, আরে তারা যদি এগুলি করতে পারে, মানুষের হাতে যদি পয়সা যায়, আর্থিক অবস্থার যদি খানিকটা উন্নতি হয়, তো আমাদের এখানে কাজ হবে না কেন? তারা চাপ সৃষ্টি করবে যে কি হচ্ছে তোমরা এখানে করছো না, ওরা যদি করতে পারে আমাদের এখানে হবে না কেন? এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়েই ভোট জালিয়াতি জোচ্চুরি করে আপনার অধিকার হরণ করে যারা এগুলো দখল করে ক্ষমতার মস্ততে চেপে বসে আছে, তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে যাওয়ার যে কাজটা, এই কাজটা কিন্তু সেখানে আস্তে আস্তে আরো ব্যাপক বিকশিত করার সুযোগটা সেখানে তৈরি হবে। কাজেই যেটা ভাবছেন আমরা এখানে জিতলে কি হবে, কে বলছে? আপনারা এখানে জিতলে আপনাদের যেমন অনেক কিছু হবে, ব্লক এলাকার যেমন সাধারণ মানুষের অনেক কিছু করার সুযোগ হবে, আপনাদের এলাকার এই কাজের মধ্য দিয়ে, এই ব্লকের কাজের মধ্য দিয়ে সারা ত্রিপুরার মানুষের কাছে বার্তা যাবে, দেখো কাঠালিয়া ব্লক লড়াই করে, জুঝে, চোখে চোখ রেখে, দাঁতে দাঁত চেপে অধিকার আদায় করে কিভাবে কাজ করছে। তারা যদি পারে আমরা পারবো না কেন? এই যে একটা সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটাকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এবং এই যে গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ করে নিয়েছে, ফিরিয়ে আনতে হবে। তো গণতন্ত্রকে বাদ দিয়ে কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, ওষুধ কিনবার পয়সা নাই, হাসপাতাল নিয়ে যাওয়ার গাড়ির ভাড়া নাই, এই যে বিষয়গুলো, এগুলো বলতে গেলেও তো বলার অধিকার চাই। এটাই তো গণতন্ত্র। খালি ভোট দেওয়া তো গণতন্ত্র না, 5 বছর পরে পরে ভোট হবে। বাকি যে বিষয়গুলো, এগুলো গণতন্ত্র। সমালোচনা করার, প্রতিবাদ করার, দাবি জানাবার, সমস্যা নিয়ে কোথাও যাওয়া, কথা বলা, পরামর্শ চাওয়া, এই সবই তো নষ্ট করে দিয়েছে। এগুলো তো ফিরিয়ে আনতে হবে। এগুলো বাদ দিয়ে আপনার জীবনের দৈনন্দিন যে জ্বলন্ত অর্থনৈতিক সমস্যাগুলো, এগুলো সমাধানের কথা, আন্দোলন, সংগঠন কি করে আপনি করবেন? কাজে একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত। কাজে আমরা এই অর্থনৈতিক সমস্যা, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গণতান্ত্রিক অধিকার, এবং গণতান্ত্রিক অধিকার তাকে ভিত্তি করে অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য লড়াইটাকে তেজি করা, ফলে একটার সঙ্গে আরেকটাকে মিলিয়ে আমরা দেখবার চেষ্টা করছি। আর যদি কেউ মনে করেন, কেউ মনে করেন, এবং বিজেপির লোকরা বলেন সরকারে তো আমরাই আছি, 70 ভাগই তো আমরা দখল করেছি, আর 30 ভাগ তারা জিতলেই বা কি হবে? আমাদের ইচ্ছার বাইরে তারা যেতে পারবে নাকি? এরকম কথাবার্তা তারা বলবার চেষ্টা করে। এটা কিছু না, মানুষকে বিভ্রান্ত করার জন্য। দেশের অবস্থাটা কি? ডাবল ইঞ্জিনের যে কথা বলছেন, এই যে 24-এর লোকসভা নির্বাচন হলো, দেশের অবস্থাটা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি স্লোগান দিয়েছিলেন? বিজেপির জন্যই শুধু 370টা আসন চাই। সর্বমোট লোকসভার আসন হচ্ছে 543, 370 মানে অর্ধেকের বেশি। একলাই বিজেপি সরকার। তারপরে একটু বাড়িয়ে বলেছেন
এনডিএ সব মিলে 400-র বেশি আসন, 400 পার। উদ্দেশ্যটা কি ছিল? সংবিধান পরিবর্তন করে হিন্দু রাষ্ট্রের নামে সংখ্যালঘুদের কুতল করে, কচুকাটা করে, তথাকথিত হিন্দু রাষ্ট্রের নামে এই ভারতবর্ষকে হিন্দুদের মধ্যে নানা ধরনের যে বিভাজন, টুকরো টুকরো করে এটা ধূলিসাৎ করে দেওয়া। এই স্বপ্ন নিয়ে তারা তাদের মতো করে গোপনে সংবিধানের খসড়া তৈরি করছিল। এরকম একটা জায়গায় ভোটের ফলাফলটা কি হলো? বিজেপি 2019-এ 303টা আসনে জিতেছিল একলা। তারা একলাই কিন্তু সরকার করেছে। এবং দেখেছেন 19 পর্যন্ত তারা এনডিএ সরকার বলতো না, বিজেপি সরকার বলতো। এবার 240 আসন পেয়েছে, সংখ্যালঘু। তার সঙ্গে তাদের সঙ্গে যে বাকি দলগুলো যেগুলিকে গুরুত্ব দিত না, তারাও প্রায় 52-54টা আসন পেয়েছে। এগুলো একসাথে করে 280, 85 বা 90-এর মতো পেয়েছে। তাও বিজেপির যে একক 303, সেই জায়গায় তারা বুঝতে পারেনি। ব্যাপারটা কি? টাকার অভাব ছিল? পত্রপত্রিকা তাদের বিরুদ্ধে কথা বলবার সাহস দেখিয়েছে? রেডিও টিভিতে বিরোধীদের প্রচার করেছে না তাদের প্রচার করেছে? এরোপ্লেন নিয়ে, হেলিকপ্টার নিয়ে সারা দেশে কে ঘুরেছেন? স্বাধীনতার পর 52 সালের পর এত দীর্ঘ সময় ব্যাপী লোকসভার নির্বাচন শুধু নরেন্দ্র মোদীর সুবিধার জন্য সব রাজ্যে তাকে যেতে হবে, সব জেলায় তাকে যেতে হবে, পারলে সব কেন্দ্রে বক্তৃতা করতে হবে। আর কোনো নেতা নাই। কাজে তার সুবিধা মতো নির্বাচনের নির্ঘণ্ট ইত্যাদি তৈরি হয়েছে। করেছেন তো, ত্রিপুরায় করেছেন, সারা দেশে করেছেন। এত কিছু করার পর শেষ রক্ষা করতে পারলেন না তো? 2019-এ যা ভোট পেয়েছেন, সেই ভোটটাও সবটা ধরে রাখতে পারেননি। এটা বিরাট অঙ্কের ভোট কমেছে ঘটনা তা না, কিন্তু ভোট বাড়াতেও পারেননি। খানিকটা হলেও ভোট কমেছে। কারা করেছেন এটা? ত্রিপুরায় তো আপনি ভোটই দিতে পারেনি। ত্রিপুরায় তো ভোট দিতে পারেননি। তারপরেও সারা ভারতবর্ষে ঘটনা ঘটল। উল্টো দিকে ইন্ডিয়া ব্লক 28টা রাজনৈতিক, 25টা রাজনৈতিক দল, এক বছর আগের প্রচেষ্টা তৈরি হওয়ার পর থেকে, ভেতর থেকে বাইরে থেকে এটাকে ভাঙবার জন্য নরেন্দ্র মোদী নিজে অমিত শাহকে সঙ্গে নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করেছে। যে ভদ্রলোক উদ্যোগ নিয়েছিলেন প্রথম, বিহারের আপনার মুখ্যমন্ত্রী, তিনি চট করে বেরিয়ে গেলেন, আবার বিজেপিতে গেলেন, আবার মুখ্যমন্ত্রী হলেন, আছেন এখনো। কদিন থাকবেন কেউ জানে না। যাই হোক, এরকম ভাবে আরো এরকম ছোটখাটো 2-3টা দল বের করে নিয়ে গেছেন আসনের লোভ দেখিয়ে। আরো মহারাষ্ট্রের 1-2টা বড় রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছিলেন, তাদের থেকে টাকার বিনিময়ে তাদের এমএলএদের কিনে নিয়ে সরকারটা ভেঙে আলাদা করে সরকার তৈরি করেছেন। এত কিছু করার পরেও বিজেপি আসন বাড়াতে পারেনি, ভোটও বাড়াতে পারেনি। উল্টো দিকে ইন্ডিয়া ব্লক এরা 248-এর মতো আসন পেয়েছে। ভোট দেখা যাচ্ছে এনডিএ বিজেপি সহ যত ভোট পেয়েছে তার থেকে 1.9 ভাগ ভোট কম পেয়েছে, 2 ভাগের চাইতে কম। ভাবতে পারছেন ব্যাপারটা? এরা তো ক্ষমতায় ছিল না। এরা তো 1 বছরের মধ্যে নিজেরা একটা জায়গায় আসার চেষ্টা করেছেন, তাও সব রাজ্যে সমানভাবে এই দলগুলোর মধ্যে সেভাবে আসন বন্টনও করতে পারেনি। 7-8টা রাজ্যে মোটামুটি আসন বন্টন করতে পেরেছেন, ভালো ফল বেরিয়েছে, ভালো ফল বেরিয়েছে। এখন এনডিএ সরকার যে তৈরি হলো, সরকার তৈরি করতে যত আসন লাগে তার থেকে মাত্র 20টা আসন বেশি তাদের হাতে। এর মধ্যে গোবরটা কি? অন্ধ্রপ্রদেশের টিডিপি সরকার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, তাদের 16টা এমপি
আর বিহারে এই যে দল জেডিইউ, যার মুখ্যমন্ত্রী, যিনি এনডিএ থেকে বেরিয়ে এসে আবার বিজেপির সঙ্গে লড়লেন, তাদের হচ্ছে 12টা আসন। এই 16, 12, 28 এই আসন যদি তার সঙ্গে না থাকে তাহলে সরকারই থাকে না, কারণ 20 আসনে মেজরিটি। এখন দেখা যাচ্ছে এরা গলা চিপে দুটো রাজ্যের জন্য হাজার হাজার কোটি টাকা, এই যে বাজেট চলছে এখন চূড়ান্ত হয়নি, তাদের নামে কেন্দ্রের সরকারকে বাধ্য করেছে টাকা সেখানে বন্টন করার জন্য। পরিণামে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি বিজেপি দলেরও কোনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এটা যুক্তরাষ্ট্রের ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। দুটো রাজ্যকে তোমরা এত হাজার হাজার কোটি টাকা দিচ্ছ, আমাদের দিচ্ছ না কেন? দিতে হচ্ছে। এদেরকে খুশি রাখতে না পারলে এই 28 আসন যদি বেরিয়ে যায়, সরকারটাই তো ভেঙে পড়বে। আর ইন্ডিয়া ব্লক, তাদের যে 240-এর উপর আসন, তাদের সঙ্গে মেজরিটির ফারাকটা কি 35 থেকে 37 আসনের। তাহলে তাদের অতিরিক্ত 20 আর এদের কম 35। এটা ঠুনকু, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এটা বিজেপি খুব ভালো বুঝছে। এবং এই ত্রিপুরায় যারা বিজেপি করেন, আগের সে জেল্লা নাই, যাদেরকে মাসলম্যান হিসেবে ব্যবহার করত, তারা সবাই নিরেট মূর্খ মনে করার কারণ নেই। তারা খবর রাখে দেশের। এরা বুঝতে পারছে দিল্লির সরকারটা যদি এখনই তো টলটলয়মান, তাতেই সারা দেশে বিজেপির মধ্যে কম্পন উঠেছে। যদি কোনো কারণে কোনো উলটপালট হয়ে যায়, তাহলে ত্রিপুরা এই কেন্দ্রের খুঁটির জুড়ে যারা চারিদিকে এখনো ঘুরছেন, এই খুঁটি তো উপরে যাবে। তখন কি হবে? কে কোন দিকে যাবে কেউ জানে না তো। তারা এখন বলছে আমাদের খবর কে রাখবে? আমাদের খবর তো এমনি ভোটের সময় রাখে, বাদ বাকি সময় তো আমাদের কোনো মূল্য নাই। বলে লুটে পুটে খা, পুলিশ কিছু করবে না। কিন্তু যখন এটাই থাকবে না, তখন আমাদের খবর কে রাখবে? কাজেই এটা বুঝতে হবে পরিস্থিতিটা একটা জায়গায় দাঁড়িয়ে নেই। দেশের পরিস্থিতি একটা জায়গায় দাঁড়িয়ে নেই, ত্রিপুরার পরিস্থিতিও একটা জায়গায় দাঁড়িয়ে নেই। যে সরকার তারা তৈরি করেছে, এটা ঠুনকু সরকার ত্রিপুরায়, কম ভোটের সরকার। ত্রিপুরায় যখন থেকে বিধানসভার ভোট হচ্ছে, এত কম ভোটে কোনো সরকার ত্রিপুরায় হয়নি। এটা বুঝতে হবে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই পঞ্চায়েত নির্বাচন। আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসছে। পশ্চিমবাংলা, কেরালা এবং একসময় ত্রিপুরার বামফ্রন্ট সরকার যেমন সারা দেশের গণতান্ত্রিক শক্তির সামনে পথ প্রদর্শকের ভূমিকা নিয়েছিল, এখনো সালাম করে। ত্রিপুরায় আজকে যে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে, লুটের রাজত্ব চলছে, এখানে এই পঞ্চায়েত নির্বাচনে যখন 70% লুট করে নিয়েছে, তারপরেও আপনারা দাঁতের দাঁত চেপে যুঝে যে লড়াই করছেন, এখানে যদি সাফল্য অর্জন করতে পারেন, এখান থেকে কিন্তু সারা ত্রিপুরাকে আপনারা পথ দেখাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারবেন। এই গর্বানুভূতি যদি আপনার মধ্যে সৃষ্টি হয়, এটা আপনাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এবং গোটা ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকার কিন্তু অধিকারী হবেন। সমস্যার সুরাহার যেমন রাস্তার দিকে বের করবেন, অন্যদিকে গোটা ত্রিপুরাকে এই পরিস্থিতি থেকে বের করে আনার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনারাও তৈরি করবেন। কাজে এই দিক থেকে এর বাইরে নতুন কোনো কথা আমি বলতে চাইছি না। আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে ছিলাম, একসাথে আমরা থাকতে চাই। বিজেপি সরকার ত্রিপুরা আসার পর সংখ্যালঘু অংশের মুসলমান ভাই বোনেরা তারা নিজেদেরকে নিরাপদ বোধ করেন না। ঈদের উৎসব যখন আসে, কোরবানির ঈদ যখন আসে, তারা সবচেয়ে বেশি শঙ্কিত হন। সরকার নিরাপত্তা দেয় না। সুনাম রায় আমাদের পার্টি আক্রান্ত, তারপরেও পার্টিকেই ভূমিকা নিতে হয়। পশু
ক্রয় বিক্রয়ের বাজার আমাদের ভলান্টিয়াররা পাহারা দেন। ঈদের উৎসবের দিন তারাই গ্রামে গ্রামে ঘোরেন। আসলে ভাবটা দেখান কি, কেমন জানি উৎসবটা হচ্ছে, কেমন জানি করছেন, খবর একটু নিচ্ছি। আসলে তাদের নজরটা থাকছে উৎকণ্ঠা উদ্বেগ মুক্ত অবস্থায় যাতে উৎসবটা তারা করতে পারে, যেটা আগে করতে পারতেন। এই অবস্থাটা নষ্ট করে দিয়েছে। এখন উপজাতি অনুপজাতির মধ্যেও বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? গ্রাম শহরের মধ্যে ফারাক তৈরি করার চেষ্টা করছে। কাজেই এই পরিস্থিতির মধ্যে ত্রিপুরাকে তো ডুবিয়ে রাখার যে ব্যবস্থা করেছে, এভাবে রাখতে দেওয়া যায় না। উদ্ধার করতে হবে, ফিরিয়ে আনতে হবে আগের পরিস্থিতি, পরিবেশ। ধর্ম যার যার, সম্প্রদায় যার যার, ঠাকুর দেবতা যার যার, আমরা যে যেখানেই থাকি একসাথে মিলেমিশে ছিলাম, আমাদের আবার একসাথে মিলেমিশে থাকতে হবে। একের উপরে অপরের যে বিশ্বাস আস্থা, সেটাকে সুদৃঢ় করতে হবে। কাজেই সেদিক থেকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী দিনে এটা কার্যকরী ভূমিকা ত্রিপুরা গণতান্ত্রিক শক্তিকে নিতে পারার মতো যাতে অবস্থান নিতে পারে, তার জন্য এই কাঠালিয়া ব্লকের এই পঞ্চায়েত নির্বাচনে 19-এ যেটা পারেননি, বিধানসভার নির্বাচনে 24-এ যেটা, 23-এ যেটা পারেননি, এমনকি 24-এর লোকসভা নির্বাচনে যেটা পারেননি, 24-এর লোকসভা নির্বাচন এবং 23-এর বিধানসভা নির্বাচনের মাঝখানে দুটো উপনির্বাচন হয়েছিল। আপনাদের এখানে একটা হয়েছিল, 18,000 ভোটে নাকি জিতেছে। কোনোদিন এই আসনই তারা জিততে পারেনি। বামফ্রন্টে জিতেছে সমর সময় থেকে। কখনোই 1,000, 2, 3, 6,000-এর বেশি বামপন্থী ফ্রন্টের প্রার্থীরা কেউ জিততে পারেনি, মানিক সরকার সহ বলছি। এরা হঠাৎ করে কোত্থেকে 18,000 ভোটে যেতে, কিসের ভোট? কাজেই এরকম একটা অবস্থা থেকে এই ব্লককে উদ্ধার করুন, সোনামরাকে জাগিয়ে তুলতে ভূমিকা নিন। এর মাধ্যমে সারা ত্রিপুরার সামনে একটা বিকল্প পথের দিশা দিন। মানুষ পারে, মানুষের কাছে অসম্ভব কিছু নেই। ঐক্যবদ্ধ যদি হয়, সংঘবদ্ধ যদি হয়, সাহসের যদি ভর করে, হাতে হাত রেখে মানুষ যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে ফ্যাসিস্ট শক্তি যতই চেষ্টা করুক, তারা শেষ পর্যন্ত এগোতে পারে না। তাদেরকে কোণঠাসা করে, বিচ্ছিন্ন করে মানুষের জয়যাত্রাকে নিশ্চিত করা যায়। এই দৃষ্টি নিয়ে আপনারা এই নির্বাচনে ভূমিকা নেবেন, এই আবেদন আপনাদের কাছে করব। যারা এত চাপের মুখেও প্রতিদ্বন্দ্বী যারা টিকে আছেন, তাদেরকে এই পর্যায়ের লড়াইয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। জয় নিশ্চিত করতে হবে, তারপর আরেকবার অভিনন্দন জানাবো। প্রতিদ্বন্দ্বীদের যেমন অভিনন্দন জানাবো, তারা তাদের নিজের শক্তিতে জয়ী হবেন, ঘটনা তা না, আপনাদের সাহায্য। কাজে তখন আপনারা যদি সেই সুযোগ সৃষ্টি করে দেন, আবার আসবো, আবার আপনাদের সঙ্গে কথা হবে, কেমন না? সেই সুযোগের জন্য অপেক্ষা করে থাকবো। ভালো থাকবেন। আমি আমার কথা শেষ করছি, আমার নমস্কার নেবেন।